আজকে আমরা দ্রবণের যে সংখ্যাগত ধর্মের স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় দেখে থাকি যে যখন আমার কোনো কিছু সিদ্ধ করা হয়, ধরো এমনি সাধারণভাবে যখন ডিম সিদ্ধ করা হয় তখন জলে কিছু পরিমাণ খাদ্য লবণ মিশিয়ে দেওয়া হয়। দিলে বলা হয়েছে যে খাদ্য লবণ মিশিয়ে দিলে ডিমটা ভালো করে সিদ্ধ হয়। বা শীত প্রধান দেশে যখন আমরা বরফ জমে গেছে যদি রাস্তায়, সেখানে দেখবে এই বরফগুলো গলানোর জন্য লবণ ছড়ানো হয়। এগুলো সবই এই স্ফুটনাঙ্কের উন্নয়ন কিছু ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন দুটো বিষয়ের ভিত্তিতে করা হয়। তাহলে প্রথমে চলে আসি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন কি। দেখো, বিশুদ্ধ দ্রাবকে যদি কোনো আমি অনুদ্বায়ী দ্রাব যোগ করে দিই তাহলে কি হবে? দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কি বললাম? বিশুদ্ধ দ্রাবকে যদি কোনো অনুদ্বায়ী দ্রাব যোগ করি তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের বৃদ্ধি পেয়ে যাবে। এই দ্রবণের স্ফুটনাঙ্ক যে পরিমাণ বৃদ্ধি পেল সেটাই হচ্ছে ওর স্ফুটনাঙ্কের উন্নয়ন। ধরো বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক আমি ধরে নিচ্ছি টি সাফিক্সে বি, মানে পরম উষ্ণতায় ক্যাপিটাল টি বি, বয়লিং টেম্পারেচার। আবার দ্রবণ এর স্ফুটনাঙ্ক যদি ধরি, ঠিক আছে, দ্রবণ মানে কিছু অনুদ্বায়ী দ্রাব যোগ করে কিন্তু দ্রবণ তৈরি করেছে, তার স্ফুটনাঙ্ক যদি আমি টি ড্যাশ বি ধরি, তবে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন এটাকে প্রকাশ করা হয় ডেল টি বি দ্বারা। ডেল টি বি সমান কি হবে? টি ড্যাশ বি মাইনাস টিবি। ঠিক আছে, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কি বলছে? কোনো বিশুদ্ধ দ্রাবকে যদি আমি কোনো অনুদ্বায়ী দ্রাব যোগ করি, দিয়ে যদি দ্রবণ তৈরি করি, তাহলে দেখা যাবে যে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এই স্ফুটনাঙ্ক যে পরিমাণ বৃদ্ধি পেল সেটাকে বলছি ওর স্ফুটনাঙ্কের উন্নয়ন। হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে কি হবে? ঠিক উল্টোটা। যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী দ্রাব যোগ করি তাহলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক কিন্তু কমে যাবে। সেটাই হচ্ছে ওর হিমাঙ্কের অবনমন, মানে যে পরিমাণ কমে গেল, হ্রাস পেল। তাহলে যদি বলি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক আমি ধরে নিচ্ছি টি এফ, ফ্রিজিং টেম্পারেচার, আর দ্রবণের হিমাঙ্ক আমি ধরে নিচ্ছি টি ড্যাশ এফ। তাহলে হিমাঙ্কের অবনমন সেটাকে ধরা হয় ডেল টি এফ দ্বারা, সমান টি এফ মাইনাস টি ড্যাশ এফ। ঠিক আছে, টি এফ হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক আর টি ড্যাশ এফ হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। যেহেতু দ্রবণের হিমাঙ্ক কমে যাবে সেখানে আমি করলাম টি এফ মাইনাস টি ড্যাশ এফ। এটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। তাহলে বিশুদ্ধ দ্রাবকে যদি অনুদ্বায়ী কোনো দ্রাব যোগ করে দ্রবণ তৈরি করি তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, দ্রাবকের তুলনায় দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হবে। সেই একইভাবে হিমাঙ্ক কিন্তু হ্রাস পাবে। এবং মনে রাখবে সবসময় এটা এই স্ফুটনাঙ্কের কতটা বৃদ্ধি পাবে বা হিমাঙ্কের কতটা অবনমন ঘটবে এটা দ্রাব কণার সংখ্যার উপর কিন্তু নির্ভর করে। সেজন্য এই দুটোকে বলা হচ্ছে সংখ্যাগত ধর্ম। প্রকৃতির উপর নির্ভর করবেই না, আগের দিন বলে গেছি। তাহলে আমরা চলে আসি স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে কেন। আমরা যদি উষ্ণতা বা টেম্পারেচার, বাষ্পচাপ, ভেপার প্রেসারের যদি গ্রাফ অঙ্কন করি, ঠিক আছে, বাষ্পচাপ ভার্সাস উষ্ণতার যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে দেখা যাবে কি, আমরা জানি কি যে যত উষ্ণতা বাড়াবো তত কি হবে? বাষ্পচাপ বৃদ্ধি পাবে। যত আমি কোনো দ্রাবকের উষ্ণতা বৃদ্ধি করব তার বাষ্পচাপ কিন্তু ধীরে ধীরে
বৃদ্ধি পাবে। তাহলে আমি গ্রাফটা আঁকি, কীরকম বৃদ্ধি পাবে, এইভাবে, একদম শর্ট স্ট্রেট হবে না এটা। এবার আমরা পড়েছিলাম কি, এটা ধরো আমি ধরে নিলাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের লেখচিত্র, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ভার্সাস উষ্ণতার লেখচিত্র। এবার আমরা আগের দিনই পড়েছি যে দ্রবণের বাষ্পচাপ সবসময় কি হয়, বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হয়। দ্রবণের বাষ্পচাপ সবসময় বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হয়। তাহলে তার বাষ্পচাপ ভার্সাস উষ্ণতার লেখচিত্রটা কিরকম হবে, নিশ্চয়ই তার নিচ দিয়ে হবে। এটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে, এটা তাহলে কোথায় হচ্ছে, দ্রবণের ক্ষেত্রে। আমি ধরে নিচ্ছি, এবার একটা জিনিস বলে নি যে স্ফুটন কখন শুরু হয়, যখন দ্রাবকের বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যাবে তখন কিন্তু স্ফুটন শুরু হবে। তাহলে কি বললাম, যখন দ্রবণের বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যাবে তখন স্ফুটন শুরু হবে। তাহলে এইখানে যদি আমি একটা এই পয়েন্টে ধরে নিচ্ছি, বা এই পয়েন্ট না, আরেকটু নিচে দিয়ে করি, এই পয়েন্টটা ধরে নিচ্ছি আমি বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয়, মানে এইখানে যে চাপের মানটা হচ্ছে, চাপের মানটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ এমনি সাধারণ যদি ধরি, প্রমাণ যদি ধরি 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। ঠিক আছে, এবার দেখি তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে এই চাপে কখন আসছে, এটাই তো বায়ুমণ্ডলীয় চাপ বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে, এই এখানে। তাহলে সেখানে যে টেম্পারেচার, সে টেম্পারেচারটা কত হচ্ছে, যে টেম্পারেচারে সেটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হচ্ছে, কোন টেম্পারেচারে, এই টেম্পারেচারে। তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে এই টেম্পারেচারে আমার চাপটা, বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, টিবি। কেন আমরা বলেছিলাম যে উষ্ণতায় দ্রাবকের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে, তাহলে এই উষ্ণতা দেখো বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়েছে। তাহলে এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। আবার যখন দ্রবণের ক্ষেত্রে বলবো, দ্রবণের ক্ষেত্রে দেখো এই উষ্ণতায় কি বাষ্পচাপ, এই উষ্ণতায় বাষ্পচাপ কত হয়েছে, এইটা। এখন কি বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়েছে, সমান হয়নি। তাহলে তাকে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান করতে হলে কোথায় যেতে হবে, এই পয়েন্টে আসতে হবে, এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টের টেম্পারেচারটা কত, এই পয়েন্টের টেম্পারেচার তখন কত হচ্ছে, T-B। তাহলে নিশ্চয়ই দ্রবণের ক্ষেত্রে টিবি উষ্ণতায় বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে না। দেখো উষ্ণতা যখন টিবি থেকে T-B তে যাচ্ছি তখন কিন্তু তার বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে T-Bটা হচ্ছে কি, দ্রবণের স্ফুটনাঙ্ক, সেটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে দেখা গেল যে স্ফুটনাঙ্ক বেড়ে গেল, কারণ এদিকে তো বাড়ছে স্ফুটনাঙ্ক। তাহলে ডেল টিবি সমান কি বলবো, ডেল টিবি সমান বলবো T-B মাইনাস টিবি। ঠিক আছে, ডেল টিবি বলবো T-B মাইনাস টিবি। তাহলে এইভাবেই আমি বুঝতে পারছি যে কোনো বিশুদ্ধ দ্রাবকে যদি অনুদ্বায়ী দ্রাব যোগ করি তাহলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের থেকে বেশি হবে। সেটা হচ্ছে কি, সেটাকে হচ্ছে কি ডেল টিবি অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন, আর স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান T-B মাইনাস টিবি। এবার যদি হিমাঙ্ক অবনমনের কারণে চলে আসে, তাহলে বলেছিলাম কি স্ফুটন কখন হয়, যখন আমার কি হয়, বিশুদ্ধ দ্রাবকের বা দ্রাবকের বাষ্পচাপ যখন বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যায় তখনই স্ফুটন শুরু হয়। এবার কোনো জিনিস জমে কখন, মানে হিমাঙ্ক কখন বলবো, মনে রাখবে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কে দ্রাবকের কঠিন এবং তরল দশার বাষ্পচাপ কিন্তু সমান হয়ে যাবে। তাহলে হিমাঙ্কে কি হয়, দ্রাবকের কঠিন এবং তরল দশার বাষ্পচাপ সমান হয়ে যায়। এবার এখানেও আমি সেই বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র অঙ্কন করছি, বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র অঙ্কন করছি। তাহলে সেখানে আমি তাহলে লেখচিত্র কি বললাম, আমি বলেছি হিমাঙ্ক কখন হবে, যখন বিশুদ্ধ দ্রাবকের কঠিন এবং তরল দশার বাষ্পচাপ সমান হয়ে যায়। তাহলে দেখো আমি যদি যাই কিরম করে,
এটা কঠিন দশার বাষ্পচাপ, এটা বিশুদ্ধ দ্রাবকের তরল দশার বাষ্পচাপ। এটা তরল দশা, এটা কঠিন দশা। কোথায় কঠিন তরলের ট্রানজিশন কোথায় ঘটছে? এইখানে। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে কি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, মানে যেটাকে বলবো টিএফ। ঠিক আছে, তাহলে কঠিন এবং তরলের বাষ্পচাপ যেই অবস্থানে সাম্যাবস্থায় আসতে সমান হচ্ছে সেটা হচ্ছে কি তার হিমাঙ্ক, তার টিএফ। এটা কি করেছিলাম বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। এবার দ্রবণের ক্ষেত্রে আমরা জানি কি দ্রবণের ক্ষেত্রে সবসময় বাষ্পচাপ কি হয়, বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হয়। তাহলে তার ক্ষেত্রে আমি লেখচিত্র কি হবে, নিচ দিয়ে আসবে দ্রবণের তরল অবস্থার বাষ্পচাপ। কিন্তু এই পয়েন্টে কি হচ্ছে, তার বাষ্পচাপ কি কঠিনের সঙ্গে সাম্যাবস্থায় আসতে পারছে? আসতে পারছে না। তাহলে আমি আরো একটু বাড়িয়ে দিই। তাহলে এই পয়েন্টে এলে তার বাষ্পচাপ কঠিনের বাষ্পচাপের সঙ্গে, তার কঠিন দশার বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি, এটা দ্রবণের ক্ষেত্রে করেছি। তাহলে এইটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক, যেটাকে আমরা বলছি কি টি ড্যাশ এফ। তাহলে দেখা গেল বিশুদ্ধ দ্রাবকের থেকে, বিশুদ্ধ দ্রাবক কোনটা ছিল, এইটা ছিল হিমাঙ্ক, দ্রবণের হিমাঙ্ক কি হলো, টি ড্যাশ এফ হলো। তাহলে হিমাঙ্ক দেখো কমে গেছে। তাহলে ডেল টি এফ সমান কি বলবো, এটা তো বেশি ছিল, টি এফ মাইনাস টি ড্যাশ এফ। তাহলে এইটা হচ্ছে আমার হিমাঙ্কের অবনমন, ডেল টি এফ সমান টি এফ মাইনাস টি ড্যাশ এফ। তাহলে আমরা বুঝতে পারলাম কোন কারণের জন্য বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের হিমাঙ্ক কমে গেল। আবার বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের স্ফুটনাঙ্ক কিভাবে বেড়ে গেল। এখন আমরা চলে আসছি স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রে। সবসময় বলেছি সংখ্যাত ধর্ম সংক্রান্ত যে রাউল্টের সূত্র সেগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য, কোন দ্রাবকগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাবের প্রকৃতি সবসময় কি হবে, অনুদ্বয়, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত এবং কঠিন হবে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলতে গিয়ে বলে গেছি। তাহলে এখানেও সেই একই দ্রাবের প্রকৃতি, কিন্তু এগুলোকে ধরতে হবে। তাহলে কি বলবো, যে প্রথম সূত্রে কি বলছি, স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের যে প্রথম সূত্র, সেখানে কি বলছে, কোনো অনুদ্বয়, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নের মান, মানে যেটাকে ডেল টি বলেছিল, সেটা দ্রবণের মোলাল গাঢ়ত্ব, যেটাকে স্মল এম দিয়ে প্রকাশ করতাম, তার সঙ্গে সমানুপাতিক। তাহলে কি বললাম, কোনো অনুদ্বয়, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নের মান দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। ঠিক একইভাবে হিমাঙ্কের অবনমনের মানও মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হবে। কার মোলাল গাঢ়ত্ব, দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হবে। সেটা লিখেছি ডেল টিবি ভ্যারাইজাস এম। এবার ভ্যারাইজাসকে বা সমানুপাতকে তুলতে হলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে কি বলবো, ডেল টিবি সমান কি হবে, এখানে কনস্ট্যান্টটা নিচ্ছি কেবি ইন্টু এম। এই কেবিটাকে বলছি আমার কি স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, এটা বলছি কি স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। ঠিক একইভাবে এখানে কি আসবে, ডেল টি এফ সমান কে এফ ইন্টু এম। এই কে এফটাকে বলছে কি হিমাঙ্ক অবনমন ধ্রুবক, হিমাঙ্ক অবনমন ধ্রুবক। ঠিক আছে, এই স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবককে আর এক কথায় বলা হয় ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট, আর হিমাঙ্ক অবনমন ধ্রুবককে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, ইংলিশ টার্মটাও তোমরা মনে রাখবে। তাহলে ডেল টিবি সমান কি হলো, কেবি ইন্টু এম, যেখানে কেবি হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক আর এমটা হচ্ছে দ্রবণের মোলাল গাঢ়ত্ব। ঠিক একইভাবে ডেল টি এফ সমান কি হবে, কে এফ ইন্টু এম হবে। কে এফটাকে বলা হচ্ছে হিমাঙ্ক অবনমন ধ্রুবক আর এমটা হচ্ছে দ্রবণের মোলাল গাঢ়ত্ব। এবার দ্বিতীয় সূত্র কি বলছে, দ্বিতীয় সূত্র দুটোর ক্ষেত্রে একই, দুটো জিনিস একই বলে পাশাপাশি করাচ্ছি। বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, ধরো আমি এখানে 1 লিটার জল নিলাম, দুটো পাত্র, এখানেও 1 লিটার জল, এখানেও 1 লিটার জল নিয়েছি। 1 লিটার না বলে, যেহেতু মোলাল বলছি, 1 কেজি দ্রাবক নিয়েছি। ঠিক আছে,
মোলার ক্ষেত্রে 1000 গ্রামে বলা ছিল, তাহলে 1 কেজি জল নিয়েছি, এখানেও 1 কেজি জল নিয়েছি। তাহলে কি বললাম, কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কোনো অনুদ্বায়ী তড়িৎবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমসংখ্যক গ্রাম অণু, মানে এখানেও দিচ্ছি ধরো 1 মোল গ্লুকোজ, এখানে দিচ্ছি কি 1 মোল সুক্রোজ। ঠিক আছে, তাহলে দুটো পাত্র নিয়েছি, তাতে সমপরিমাণ নির্দিষ্ট একটা দ্রাবক নিয়েছি, দিয়ে পৃথক অনুদ্বায়ী তড়িৎবিশ্লেষ্যের সমমল দ্রবীভূত করছি। গ্লুকোজ আর সুক্রোজ এটা কিন্তু তড়িৎবিশ্লেষ্য অনুদ্বায়ী সমমল, এখানেও 1 মোল দিয়েছি, এখানেও 1 মোল দিয়েছি। দেখা যাবে এর ক্ষেত্রেও ডেলটি বি যা হবে, এর ক্ষেত্রেও ডেলটি বি একই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি কি এটা একটা সংখ্যাগত ধর্ম, দ্রাবকণার প্রকৃতির উপর নির্ভর করেই না, শুধুমাত্র তার সংখ্যার উপর নির্ভর করে। এখানেও 1 মোল আছে, এখানেও 1 মোল আছে, তাহলে দুজনের ক্ষেত্রে ডেলটি বির মান একই হবে। হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রেও ঠিক একই হবে। ঠিক আছে, এখন আমরা দেখি কেবির এককটা কি হবে। আমরা দেখো পেয়েছি ডেল টিবি সমান কেবি ইন্টু এম, তাহলে কেবি সমান কি হবে, ডেল টিবি বাই এম। দেখো ডেল টিবি এটা কি তাপমাত্রা, ক্যালভিন তাপমাত্রা, উষ্ণতা, উপরে তো উষ্ণতা, তাহলে কেলভিন। আর নিচে কি আছে, দ্রবণের মোলালিটি, তার একক কি, মোল পার কেজি। তাহলে আমার এককটা কি আসবে, কেলভিন ইন্টু কেজি আর মোল ইনভার্স। ঠিক একইভাবে কে এফ এর এককও আসবে কেলভিন কেজি পার মোল। ঠিক আছে, তাহলে কেবির একক কি হলো, কেলভিন কেজি পার মোল, কে এফ এর একক হলো কেলভিন কেজি পার মোল। এখন আমরা আসছি যে কেবির মানটা নির্ণয় করব কিভাবে, বা কে এফ এর মানটা নির্ণয় করব কিভাবে, সেটা নির্ণয় করা কোনো দ্রাবকের ক্ষেত্রে। আর এইটা জিনিসটা মনে রাখবে, কেবি বা কে এফ এটা শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। কেবি সমান আমরা কি জানি, কেবি সমান হয় 8 টিবি স্কোয়ার বাই 1000 গুণ এল ভি। আর কেএফ সমান কি হয়, 8 টিএফ স্কোয়ার বাই 1000 ইন্টু এল এফ। এই ডেরিভেশন তো আমাদের লাগবে না, কিন্তু টার্মগুলোকে আমি মনে করেছি, তোমার মুখস্থ রাখবে। কেবি সমান 8 টিবি স্কোয়ার বাই 1000 ইন্টু এল ভি, যেখানে 8টাকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিবি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, আর এলভি হচ্ছে দ্রাবকের বাষ্পীভবনের লিনতাপ। আর এখানেও সে একই হবে, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিএফ হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, আর এলএফ হচ্ছে দ্রাবকের গলনের লিনতাপ। তাহলে আমরা যদি জলের ক্ষেত্রে কেবির মান বের করতে চাই, জলের ক্ষেত্রে কেবি বা কেএফ এর মান বের করতে চাই, তাহলে এখানে কেবি সমান কি হবে, আর এর মান তুমি সবসময় কিসে বসাবে, ক্যালোরিতে, 1.987। কিন্তু কারণ আমরা এলভির মানটা, জলের বাষ্পীভবন লিনতাপ কত, 537 ক্যালোরি পার গ্রাম, এটা ক্যালোরি একই নিয়েছি, এটাও ক্যালোরি একই নিব, তাহলে 1.987। তাহলে 1.987 আর এর মান, টিবির মান কত, জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে কত হবে, পরম উষ্ণতা তাহলে 373 কেলভিন। তাহলে এখানে লিখবো 373 বাই 1000 ইন্টু জলের বাষ্পীভবন লিনতাপ কত, 537 ক্যালোরি পার গ্রাম, 537। এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 0.515, এরকম পাবে 0.515। এককটা বলেছি কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, একইভাবে কেএফ এর ক্ষেত্রে আসি, হিমাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, বা জলের ক্ষেত্রে আমি করছি 273 কেলভিন, আর বরফ গল লিনতাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে বসাই 1.987 ইন্টু, এখানে স্কোয়ারটা বসানো হয়নি, 273 স্কোয়ার বাই 1000 গুণ এলএফ কত, 80। টোটাল ক্যালকুলেশন করলে হবে
0.85 কেলভিন কেজি পার মোল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কেবি বা কেএফ এর মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে জলের ক্ষেত্রে আমি যেহেতু বাষ্পীভবন তাপ জানি, সব কিছু জানা আছে, আমি সেখানে ডাটাগুলো বসিয়ে এই সূত্রতে আমি পেলাম কি জলের ক্ষেত্রে কেবির মান 0.515 আর কেএফ এর মান হচ্ছে 1.85 কেলভিন কেজি পার মোল। তাহলে এখন আমরা আসি কি যে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমনের সাহায্যে আমরা কিভাবে দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারব। আমি ধরে নিচ্ছি W1 গ্রাম দ্রাবকে M2 আণবিক ভরের W2 গ্রাম দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলো। ঠিক আছে, তাহলে দ্রাবের মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা সমান কি, কত গ্রাম দিয়েছি, W2 গ্রাম দ্রাবক, তার আণবিক ভর হচ্ছে M2, তাহলে মোল সংখ্যা কত হবে W2/M2। এবার মোলালিটির সংখ্যায় জানি 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত করে আমি দ্রবণটা তৈরি করেছি, তাহলে দ্রাবের মোল সংখ্যা হচ্ছে W2/M2। সেই পরিমাণ দ্রাবক কোথায় আছে? W1 গ্রাম দ্রাবকে আছে, তাহলে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত W2/M2 মোল। তাহলে 1000 কত থাকবে, W2 × 1000 W1 × M2। আর এই টোটাল ডাটার মান হচ্ছে কি, M, মানে দ্রবণের মোলাল গাঢ়ত্ব, মানে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকবে সেটা কি দ্রবণের মোলাল গাঢ়ত্ব। তাহলে এখানে বসিয়ে দিতে পারি, এখানেই বসতে পারি ΔTB সমান KB × W2 × 1000/W1 × M2। এবার দেখো আমি সবগুলো ডাটা জানলে কি, যদি ΔTBর মান জানি, কেবির মান জানি, সবকিছু জানি, তাহলে M2 এর মানটা পেয়ে যাব। সেই একইভাবে এখানে ΔTF এর জায়গায় কি হবে, ΔTF যদি করি তখন কি হবে, এখানে শুধু বি গুলোর জায়গায় শুধু এফ হয়ে যাবে, আর কিছু নয়। এইভাবে আমি স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন থেকে দ্রবণের মানে দ্রবণ উপস্থিত দ্রাবের আণবিক ভর আমি নির্ণয় করতে পারবো। এখন চলে আসি, তোমাকে দিয়েছে 1 মোলাল গ্লুকোজ সলিউশন, 1 মোলাল NaCl এর সলিউশন দ্রবণ দিয়েছে, আর 1 মোলাল ক্যালসিয়াম ক্লোরাইডের সলিউশন দিয়েছে। তাহলে কার স্ফুটনাঙ্কের উন্নয়নের মান বেশি হবে, কার কম হবে? দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু গাঢ়ত্ব একই, তাহলে আমি ভাববো কি প্রত্যেকের স্ফুটনাঙ্কের উন্নয়নের মান একই হবে, মানে বিশুদ্ধ, ধরো সব জলীয় দ্রবণ, সবই জলীয় দ্রবণ নিয়েছি, তাহলে জলের স্ফুটনাঙ্ক যা তার থেকে নিশ্চয়ই এই সমস্ত দ্রবণ তৈরি করেছি জলীয় দ্রবণ, তাদের স্ফুটনাঙ্কের মান বেশি হবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে। এবার বলছি কি 1 মোলাল গ্লুকোজ, 1 মোলাল NaCl, 1 মোলাল ক্যালসিয়াম ক্লোরাইড, তিনটার মধ্যে কার স্ফুটনাঙ্কের মান বেশি হবে? যদি আমি দেখছি গাঢ়ত্ব সমান, তাহলে তো স্ফুটনাঙ্কের মান একই হওয়ার কথা। কিন্তু দেখো রাউল্ট সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছিল? রাউল্ট সূত্র প্রযোজ্য হচ্ছিল যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযুক্ত দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছিল। তাহলে এখানে গ্লুকোজ দেখো, গ্লুকোজ কিন্তু অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযুক্ত, সব প্রকৃতিগুলো এর মধ্যে আছে, তাহলে এই শুধুমাত্র রাউল্ট সূত্র মেনে চলবে। কিন্তু এখানে NaCl বা CaCl2 এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য এরা কিন্তু রাউল্ট সূত্র মেনে চলবে না। তাহলে নিশ্চয়ই এখানে কি হচ্ছে, এখানে নিশ্চয়ই NaCl অণু হিসাবে থাকছে না বা CaCl2 অণু হিসাবে থাকছে না, যখন দ্রবণে থাকছে তখন তারা কি হচ্ছে, তখন তারা আয়নে ভেঙে যাচ্ছে। তাহলে আয়নে ভেঙে যাচ্ছে মানে কি, যেহেতু এগুলো সংখ্যাগত ধর্ম, স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন এগুলো তো সংখ্যাগত ধর্ম, তাহলে কি হবে, তাদের কণার সংখ্যা বাড়ছে। মানে আমি 1 মোলাল কণা নিয়েছি ভাবছি, মানে 1 মোল কণা নিয়েছি ভাবছি 1 লিটার দ্রবণ, 1 কেজি মানে দ্রবণে,
কিন্তু সেখানে কি হবে, সেখানে কিন্তু কণা সংখ্যা বেড়ে যাবে। তাহলে 1 মোলাল NaCl এর মধ্যে কণা কত আছে, 2 মোলাল, মানে 2 মোল। মানে কেন NaCl প্রতি অণু বিয়োজন হয়ে কি উৎপন্ন করে, 2টো আয়ন উৎপন্ন করে। আবার ক্যালসিয়াম ক্লোরাইডের প্রতি অণু বিয়োজন হয়ে 3টে আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা বলেছি কি, দ্রবণে যত দ্রাবকণার সংখ্যা বাড়বে তত দ্রবণের সংখ্যাগত ধর্মের মান বাড়বে। তাহলে স্ফুটনাঙ্ক উন্নয়ন কার ক্ষেত্রে বেশি হবে, 1 মোলাল CaCl2 ক্ষেত্রে। তার থেকে কম হবে NaCl, আর সব থেকে কম হবে গ্লুকোজ। তাহলে স্ফুটনাঙ্ক উন্নয়ন যেহেতু কণা সংখ্যার উপর ডিপেন্ড করে, তাহলে যার ক্ষেত্রে কণা সংখ্যা বেশি তার স্ফুটনাঙ্ক উন্নয়নের মান বেশি হবে। হিমাঙ্কের অবনমনের মানও তার ক্ষেত্রে বেশি হবে।